জাতীয় সংসদে বিরোধী দল হিসাবে আমাদেরকে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতির সামনে একটি বিকল্প বাজেট প্রস্তাবনা উপস্থাপনের তৌফিক দানের জন্য আলহামদুলিল্লাহ। 2026 এবং 27 অর্থ বছরে রাজস্ব আদায়ের সর্বমোট 6,65,926 টাকার নির্ধারণের প্রস্তাব করছি এবং আমি আবার বলছি, এটা তখনই লক্ষ্য অর্জন করা সম্ভব যদি কর সংগ্রহ, এনবিআর সংস্কার, যেটা ব্যাপারে যে আমাদের প্রস্তাবনা আছে সেটা যদি আমরা করতে পারি তাহলে সম্ভব। বাট ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ। 2025-26 অর্থ বছরে অপরিশোধিত বাজেট প্রাকৃত লক্ষ্যমাত্রা 5 লক্ষ, সংশোধিত বাজেট প্রাকৃত লক্ষ্যমাত্রা 5,87,999 কোটি টাকার তুলনায় 77,987 কোটি টাকার বেশি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এ লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। সেক্ষেত্রে আমাদের মোট রাজস্ব জিডিপির শতকরা হার 9.63% উন্নীত হবে। বর্তমানে 2024-25 আমাদের জিডিপির আকার আপনার 55,15,206 কোটি, যা $456 বিলিয়ন। আমাদের দীর্ঘমেয়াদী ভিশন হচ্ছে 2045 সালের মধ্যে অর্থনীতি আকার $2 ট্রিলিয়ন নিয়ে যাওয়া, আর 2050 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়া। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমরা বাংলাদেশকে ইমান, ইনসাফ এবং সমতার উপর ভিত্তি করে একটা সমৃদ্ধ সচল অর্থনীতির দেশে রূপান্তর করতে চাই। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামের বাজেট দর্শন সংগঠনের বৃহত্তর অর্থনৈতিক দর্শন থেকে উৎসাহিত। জামাত ইসলামী বাংলাদেশকে সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদায় অভিষিক্ত একটি আধুনিক ইসলামভিত্তিক রাষ্ট্র, ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। আমরা সুশাসন প্রতিষ্ঠার এই মুহূর্তে বাংলাদেশের আমাদের জন্য প্রধান অগ্রাধিকার। জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষা খাতের গুরুত্ব অনুধাবনের স্বীকৃতিস্বরূপ শিক্ষাকে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা। বাজেট হতে হবে কর্মসংস্থানমুখী, বিনিয়োগ ও শিল্প বান্ধব। করের অভিঘাত থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে যথাসম্ভব রক্ষা করা প্রয়াস কাঙ্ক্ষিত। কর ব্যবস্থায় কৃষিকে অগ্রাধিকার দেওয়া। রাষ্ট্র গরিবের বন্ধু হলে ধনীর শত্রু নয়। একটি আধুনিক প্রগতিশীল কর ব্যবস্থা বাংলাদেশের জন্য সবচেয়ে উপযুক্ত। দুর্নীতি দেশের সার্বিক অগ্রগতির প্রধান অন্তরায়। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকের প্রাদুর্ভাব নির্মূল, যান ও মালের নিরাপত্তা নিশ্চিতে আমরা অঙ্গীকারবদ্ধ। স্থানীয় সরকার ব্যবস্থার দক্ষতা, কার্যকারিতা আনয়নের জন্য গুরুত্ব আরোপ করতে হবে। প্রিয় দেশবাসী, বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক যাত্রা এক মিশ্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট শাসন আমলে কেবল সংখ্যাগত উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে, কিন্তু জনগণের প্রকৃত জীবন মানের উন্নয়ন হয়নি। 24-এর ছাত্র গণ আন্দোলন মধ্যে দিয়ে আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি। আরেকটি অর্থনৈতিক নির্দেশক ও সূচকের বাংলাদেশে অবস্থান আমরা দেখতে চাই। এত সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স অনন্য ভূমিকা পালন করে। তবে দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে নিরাপদ বিনিয়োগ পরিবেশের যথেষ্ট ঘাটতি এখন পর্যন্ত বিদ্যমান। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে সুশাসনের উন্নতি, দুর্নীতি হ্রাস, প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা এবং মেধাভিত্তিক ব্যবস্থা অর্থনৈতিক উৎপাদনশীলতা, বিনিয়োগের আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। প্রিয় দেশবাসী, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস বেদখল করেছে। একই প্রয়াস বর্তমান সময়ে পরিলক্ষিত হচ্ছে। শ্বেতপত্র অনুযায়ী বিগত ফ্যাসিস্ট আমলে 2009 থেকে 2023 সালের মধ্যে $23,400 কোটি বিদেশে পাচার হয়েছে। টাকার হিসেবে যার পরিমাণ 28 লক্ষ কোটি টাকা।
অর্থাৎ প্রতি বছর 1,80,000 কোটি টাকা পাচার হয়েছে, যা ফেরত আনা সম্ভব হলে সরকারের বাজেট ঘাটতির ব্যয় করা সম্ভব হবে। আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্যমান মুদ্রা পাচার আইন সহ আর্থিক খাতের অন্যান্য আইনের প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ সংস্কারের দাবি রাখে। একই সাথে অডিট সিস্টেমের কার্যকারিতা বৃদ্ধি আবশ্যক। সরকারি পরিসংখ্যানের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা নিয়ে আসতে না পারলে দেশের জন্য সঠিক কার্যকরী অর্থনৈতিক পরিকল্পনা নেওয়া সম্ভব হবে না। প্রিয় দেশবাসী, রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে আমরা খুব খারাপ অবস্থায় আছি। কাজে রাজস্বকে যদি আসলে এডিবির প্রয়োজন পূরণের জন্য কাঙ্ক্ষিত মানে আমরা নিয়ে আসতে চাই, কতগুলোর দিকে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে। রাজস্ব আহরণের স্বাভাবিক প্রবৃদ্ধি বহাল থাকবে। কর জাল সম্প্রসারণ করতে হবে। অটোমেশন দ্রুত এগিয়ে নেওয়া। এখানে বলা দরকার যে ডিজিটাল পদ্ধতিতে কর সাবমিট করাকে অটোমেশন বলা হয় না, বরঞ্চ মাঠ পর্যায়ে যেখানে কর সংগ্রহ করার সিস্টেম আছে সেখানে অটোমেশন আনতে হবে এবং সেই অটোমেশনের মাধ্যমে আমরা যেন কর আদায়ের উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি সেটা নিশ্চিত করতে হবে। সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এটা না হলে আমরা যে সমস্ত কর আরোপ করছি, ভ্যাট আদায়ের কথা বলছি, সেগুলো আসলে সরকারের খাতে জমা হচ্ছে না। কর আদায়ের দুর্নীতি হ্রাস করতে হবে। কর আদায়ের মধ্যে ব্যাপক দুর্নীতি আছে, ভালো লোক তো অবশ্যই আছে, সেটাই করতে হবে। আরেকটা হলো ট্যাক্স এক্সপেন্ডিচার। আমরা জানি যে দেশে একটা ট্যাক্স এক্সপেন্ডিচারের রুল আছে, কিন্তু সেখানে ব্যাপকভাবে রাজনৈতিক মওকুফ করা হয় রাজনৈতিকভাবে। এর একটা আইনও তৈরি করা হয়েছে। আমাদের প্রস্তাব হলো সংসদে ট্যাক্স এক্সপেন্ডিচার আইনকে রিভিউ করা উচিত এবং যাতে করে প্রয়োজনীয় ক্ষেত্রের বাইরে রাজনৈতিক বিবেচনায় ট্যাক্সের রেওয়াজ দেওয়া না হয়। এনবিআর দুদক সংস্কার ও পুনর্গঠন করা প্রয়োজন। এ ব্যাপারে আগের সরকার উদ্যোগ নিয়েছিলেন, যেটা দেওয়া দরকার। আমরা মনে করি যে এনবিআরে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া দরকার, যাতে করে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পায়। দুদকেরও এখনো পর্যন্ত সরকার কিন্তু দুদক পুনর্গঠন করতে পারেননি, কাজে এটা করা দরকার। এনবিআর সুশাসন নিশ্চিতকরণ, দক্ষতা উন্নয়ন। বর্তমানে মোট ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যে টিএনআই নাম্বার আছে, সংখ্যা মাত্র 1,20,00,000, যার মধ্যে বর্তমান কর বছরে জমা দেওয়া রিটার্নের সংখ্যা 40 লক্ষেরও কম। আমরা করজাল সম্প্রসারণ করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার প্রস্তাব রাখছি। তাছাড়া উদ্যোক্তা সৃষ্টি, এসএমই খাতকে সমৃদ্ধ করা ও জীবনমান উন্নতির লক্ষ্যে সর্বনিম্ন করযোগ্য আয়ের সীমা 4.5 লাখ টাকায় উন্নীত করা এবং পরবর্তী অর্থ বছরে এটা 5 লাখ টাকার উন্নীত করার প্রস্তাব করছি। রাজস্ব আহরণের ব্যবস্থায় আমাদের যে সকল সংস্কার পরিকল্পনা রয়েছে সেগুলো বিবেচনা নিয়ে আমরা 2026 এবং 27 অর্থ বছরে রাজস্ব আদায়ের সর্বমোট 6,65,926 টাকার নির্ধারণের প্রস্তাব করছি। এবং আমি আবার বলছি, এটা তখনই লক্ষ্য অর্জন করা সম্ভব যদি কর সংগ্রহ, এনবিআর সংস্কার, যেটা ব্যাপারে যে আমাদের প্রস্তাবনা আছে সেটা যদি আমরা করতে পারি তাহলে সম্ভব। বাট ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ। 2025-26 অর্থ বছরে অপরিশোধিত বাজেট প্রাকৃত লক্ষ্যমাত্রা 5 লক্ষ, সংশোধিত বাজেট প্রাকৃত লক্ষ্যমাত্রা 5,87,999 কোটি টাকার তুলনায় 77,987 কোটি টাকার বেশি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এ লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। সেক্ষেত্রে আমাদের মোট রাজস্ব জিডিপির শতকরা হার 9.63% উন্নীত হবে। সর্বশেষে 1915 সালে সরকারি কর্মচারীদের জন্য যে বেতন স্কেল বাস্তবায়ন করা হয়েছিল, আমরা 10ম গ্রেড থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বেতন কমিশনের প্রস্তাবিত নতুন স্কেল 100% বাস্তবায়নের প্রস্তাব করছি। উচ্চতর গ্রেড
প্রথম থেকে নবম গ্রেড প্রস্তাবিত স্কেলে 80% বাস্তবায়নের যুক্তিসঙ্গত মনে করি। বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে কমিশনের সুপারিশ একযোগে বাস্তবায়নের উচ্চাভিলাষী প্রতীয়মান হওয়ার আমরা মনে করি না, বরঞ্চ ধাপে ধাপে বাস্তবায়ন করার পক্ষপাতী। প্রিয় দেশবাসী, আমাদের কাছে কেবল সংখ্যার নয়, রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো নির্মাণ, জীবনমানের ভবিষ্যৎ পরিকল্পনা। আমি প্রথমতেই মনে করি যে 1926-27 অর্থ বছরে আমাদের প্রস্তাবিত বাজেটে একটি সামগ্রিক কাঠামো আপনাদের সামনে পেশ করতে চাই। আমরা দেশের বিদ্যমান ডেমোগ্রাফিক ভিত্তিতে বিনিয়োগ, অবকাঠামোর গুরুত্ব দিয়ে একটি ইনসাফ ভিত্তিক বাজেট পেশ করব। আমরা শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাত, সাধারণ সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ করে, অথচ বিগত বাজেটগুলোতে তার গুরুত্ব তুলনামূলক কম ছিল। জনগণকে বোঝা হিসেবে চিন্তা না করে জনসম্পদে রূপান্তর করতে হলে তরুণদেরকে সামনে রেখে আমাদের বাজেট আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়াও অন্যান্য খাতে যৌক্তিক বরাদ্দ দেওয়ার বিরাট বিষয়টি আমরা বিবেচনা নিয়েছি। আমরা 2026-27 অর্থ বছরে সমগ্র ব্যয়ের পরিমাণ ধরেছি 8,39,505 কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি, যা জিডিপির 12.14%। 2026-27 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেটে প্রাকৃত বাজেটের ঘাটতি পরিমাণ দাঁড়াবে 1,68,329 কোটি টাকা, যা জিডিপির 2.43%। এখানে আমি উল্লেখ করতে চাই যে 2025 এবং 26 অর্থ বছরে বাজেটে মোট ঘাটতির প্রাক্কলন করা হয়েছে 2,21,000 কোটি টাকা। আমাদের প্রস্তাবিত বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোগত পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, দীর্ঘমেয়াদী অর্থনীতি মুক্তির একটি সমন্বিত রূপরেখা। বাজেটটির প্রধান বৈশিষ্ট্য হল প্রবৃদ্ধি কেন্দ্রিক নয়, বরং সুশাসন, জবাবদিহিতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং উৎপাদনশীলতা নির্ভর অর্থনীতির রূপান্তরের অগ্রাধিকার দেওয়া। বিশেষভাবে এনবিআর দুদকের পুনর্গঠন, কর ব্যবস্থার ডিজিটালাইজেশন, স্মার্ট সোশ্যাল সিকিউরিটি নম্বর এবং করজাল সম্প্রসারণ, দুর্নীতিবিদ্ধ প্রাতিষ্ঠানিক সংস্কারকে রাজস্ব বৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে, যা প্রচলিত কর হার বৃদ্ধি নির্ভর একটি বিকল্প দৃষ্টিভঙ্গির উপস্থাপন করে। আমরা বলতে চাচ্ছি যে কর হার বাড়ানোর মাধ্যমে রাজস্ব আদায়ের বৃদ্ধি করার এই যে একটি নীতিগত চিন্তা, এই চিন্তার পরিবর্তে কর আদায়ের যে আপনার কোয়ালিটি, এইটা যে আমরা প্রস্তাব করেছি যে এটার মাধ্যমে আমরা করতে পারবো, তাতে একদিকে জনগণ করের বোঝা থেকে বাঁচবে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সেখানে আমরা আদায় করতে পারবো। প্রিয় দেশবাসী, জামাত ইসলামী প্রস্তাবিত কিছু সিগনেচার প্রকল্প আছে। আমরা যে বাজেট প্রস্তাব করেছি, এই বাজেটের মধ্যে সেই সিগনেচার প্রোগ্রামগুলো আমরা করতে পারবো বলে আশা করছি। বাংলাদেশের প্রথমবারের মতো করদাতার নিজের এবং পোষ্যদের টিউশন ফি সহায়তা বাবদ শিক্ষার্থীর প্রতি বাৎসরিক 50,000 টাকা পর্যন্ত কর রেয়াত দেওয়া, অর্থাৎ যাদের আপনার ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় পড়াশোনা করে, সংখ্যার দিক থেকে বেশি, তাদের একটা কর রেয়াত দেওয়ার একটা আমরা চিন্তা করেছি। আবারও প্রথমবারের মতো করদাতা পোষ্যদের পরিবারের সকল সদস্য মাথাপিছু বার্ষিক 50,000 টাকা পরিমাণ দেওয়া, অর্থাৎ আপনার পরিবারের সদস্য সংখ্যা 5 জন হলে আপনার সর্বনিম্ন কর পোষ্য আয় 4,50,000 প্লাস 2,50,000, অর্থাৎ 70 লাখ টাকা। জাতীয় পরিচয়পত্র এনআইডি প্রস্তাবিত বিজনেস আইডেন্টিফিকেশন নম্বরকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারে রূপান্তরিত করা, 7 লাখ। হ্যাঁ, তো এটা আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি, আমাদের এনআইডিকে আসলে একটা প্রস্তাবিত বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার করা, আর কি বিএএনএ করা, যাতে করে আমরা কর আদায়ের সুবিধা করতে পারি। এরপরে আপনার স্মার্ট সোশ্যাল সিকিউরিটি নাম্বার প্রবর্তন করা, ন্যূনতম করযোগ্য আয় 4,50,000 টাকা, যা পর্যায়ক্রমে 6,000 টাকা উন্নীত করা হবে, 6 লাখ টাকা উন্নীত করা হবে।
সর্বনিম্ন করের হার 5% পুনর্স্থাপন করা, নারকোটিক্স উৎপাদন ও বিপণনে নিয়োজিত কোম্পানি বা প্রতিষ্ঠান ব্যতীত বাকি সকল কর্পোরেটের ব্যক্তিগত করের হার পর্যায়ক্রমে পরিবর্তন করা এবং কমিয়ে আনার লক্ষ্যে উচ্চ কর ব্যবহার করের হারগুলো স্টেক হোল্ডারদের সাথে আমরা আলোচনা করতে চাই, আলোচনা করে একটা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে চাই। আমাদের আমিরে জামাত বিরোধী দলের নেতা বলেছেন যে আমাদের একজন ব্যবসায়ীকে, যার কলকারখানা আছে, ফ্যাক্টরি আছে, তাদেরকে 3 রকমের ট্যাক্স দিতে হয়। কাজে এগুলো আমাদেরকে যৌক্তিক হারে কমায় আনতে হবে। এরপরে আমরা সন্তান সম্ভাবনা সকল মায়ের জন্য মাতৃকালীন 2 বছর বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে চাচ্ছি। এরপর আমরা বয়স্ক ভাতার হার মাসিক 6,500 টাকা থেকে বৃদ্ধি করে এই আর্থিক বছরে আপনার 1,650 টাকা হতে বৃদ্ধি করে 1,000 টাকায়, পর্যায়ক্রমে 3,000 টাকায় উন্নীত করতে চাচ্ছি। বিধবা দুস্থ মহিলাদের ভাতার হার মাসিক 650 টাকা হতে বৃদ্ধি করে 1,000 টাকা এবং পর্যায়ক্রমে 3,000 টাকা উন্নীত করতে চাচ্ছি। প্রতিবন্ধী ভাতার মাসিক 900 টাকা হতে বৃদ্ধি করে 1,000 টাকায় এবং পর্যায়ক্রমে 3,000 টাকা উন্নীত করতে চাচ্ছি। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 850 টাকার টাকা হতে বৃদ্ধি করে এই আর্থিক বছরে প্রথমে 1,000 টাকা, পর্যায়ক্রমে 3,000 টাকা উন্নীত করতে চাচ্ছি। অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ভাতার হার মাসিক 650 থেকে বৃদ্ধি করে 1,000 টাকা, পর্যায়ক্রমে 3,000 টাকা। বিদেশি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলে আর্থিকভাবে যারা অসচ্ছল শিক্ষার্থী আছেন তাদেরকে বিনা সুদে প্রথম 2 সেমিস্টারে ফি প্রদান চলতি বছরের পাইলট প্রকল্পের অধীনে আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি। এবং আপনার জাকাত পাওয়া যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের মাসে 3,000 টাকা করে ভাতা প্রদান করতে চাচ্ছি। স্নাতক পর্যায়ে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা 1 লাখ মেধাবী শিক্ষার্থীদেরকে মাসে 10,000 টাকা করে সর্বোচ্চ 5 বছর কর্জে হাসানা অর্থাৎ সুদমুক্ত ঋণ প্রদান এবং চলতি বছরের সম্ভাব্য যাচাই কার্যক্রম শুরু পাইলট প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছি। শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, প্রাপ্যতা উপযোগিতা আলোকে প্রয়োজনীয় সংখ্যক মাদ্রাসাকে সরকারিকরণ, অবকাঠামোগত উন্নয়ন সহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে প্রাথমিকভাবে প্রতি জেলায় 1টি করে আলিয়া মাদ্রাসা সরকারিকরণের প্রস্তাব করছি। ইডেন বদরুন্নেসা হোম ইকোনমিক্স কলেজকে একত্রিত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাচ্ছি। 5 থেকে 1 কোটি তরুণীদেরকে দক্ষতা, প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান। এর মধ্যে থাকবে আধুনিক প্রযুক্তি, AI থেকে শুরু করে সর্বপর্যায়ে প্রশিক্ষণ দেওয়া, উদ্যোক্তা দক্ষতার প্রশিক্ষণ। চলতি বছরে সম্ভাব্য যাচাই পর্যালোচনা শুরু করতে চাচ্ছি। দেশের সকল ইমাম মুয়াজ্জিনদের মাসিক সম্মানী ভাতা, ইমামকে 7,500 টাকা, মুয়াজ্জিন 5,000 টাকা এবং খাদেম 3,000 টাকা সম্মানী প্রদান করতে চাচ্ছি। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো খাতে 5 বছরে বিদ্যমান এডিবির অতিরিক্ত 1 লক্ষ কোটি টাকা করে মোট 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যে চলতি বছরে প্রাক সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরু করতে চাচ্ছি। প্রিয় দেশবাসী, একই সঙ্গে বাজেটটি শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, ক্ষুদ্র মাঝারি শিল্প, রপ্তানি, বহুমুখীকরণ। আমরা এখন একটি মাত্র জায়গায় রপ্তানিকে রেখেছি, সেটা হলো আমাদের গার্মেন্টস। এইটাকে আমাদের ডাইভার্সিটি করতে হবে, কারণ এই সুযোগ বেশি দিন আমাদের থাকবে না। আর্থিক খাত সংস্কারকে গুরুত্ব দেওয়া যায়, পাশাপাশি উচ্চ মুদ্রাস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, ব্যাংকিং সংকট, নিম্ন রাজস্ব জিডিপি অনুপাত বর্তমান বাস্তবায়নে বাজেটের প্রয়োজনীয়তা নিহিত রয়েছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। অর্থনীতিতে আস্থা পুনরুস্থাপন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বৈষম্য হ্রাস, টেকসই প্রবৃদ্ধি ভিত্তি নির্মাণে এই বাজেট ভূমিকা রাখবে বলে আশা করি। আমাদের বাজেট ভাবনা প্রস্তাবে অর্থনৈতিক ব্যবস্থাপনাকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা
ও অদক্ষতা থেকে বের করে স্বচ্ছতা, দক্ষতা, ন্যায়ভিত্তিক সম্পদ বন্টনের মাধ্যমে একটি অধিকতর প্রতিযোগিতামূলক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠার প্রচেষ্টা রয়েছে। শিক্ষা ও প্রযুক্তি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাত, সাধারণ সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ করে, অথচ বিগত বাজেটগুলো তার গুরুত্ব তুলনামূলক কম ছিল। জনগণকে বোঝা হিসেবে চিন্তা না করে জনগণকে জনসম্পদে রূপান্তর করতে পারলে তরুণদেরকে সামনে রেখে বাজেট আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, নিয়মতান্ত্রিকভাবে মহান জাতীয় সংসদে বাজেট উপস্থাপিত হবে। আমরা অতীত ধারাবাহিকতা দেখেছি, বিগত বাজেটগুলো ছিল অসামঞ্জস্যশীল, সুদূরপ্রসারী, পরিকল্পনাহীন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নের সুযোগের সম্ভাবনাকে অবদমিত করে রেখেছে। ঠিক সেই তাগিদ থেকেই বাস্তবমুখী বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধি সহায়ক, অংশগ্রহণমূলক, জনগণের জন্য অধিকতর কল্যাণকর এবং উপযোগী বাজেট প্রয়োজনীয়তা অনুভব করে একটা বিকল্প বাজেট আমরা পেশ করেছি। আমরা কেবল শাসক বা নেতৃত্বের জায়গা থেকে নয়, জনগণের চাহিদা, প্রত্যাশা, প্রকৃত চিত্র পাঠ করে বাজেটের ব্যয় ও রাজস্ব আয়সমূহের কলাকৌশল প্রস্তাব করেছি। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা, দীর্ঘমেয়াদী একটি মর্যাদাশীল গন্তব্যে পৌঁছানোই আমাদের বিকল্প বাজেট দর্শন। দেশ ও জাতির সুদূরপ্রসারী কল্যাণকে গুরুত্ব দিয়ে আমাদের প্রস্তাবসমূহ গৃহীত হওয়া নৈতিক বাস্তবতার দাবি রাখে বলে মনে করি। তো সংগ্রামী আমাদের সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে এবং যারা মেহমান আছেন সকলকে আমাদের পক্ষ থেকে আবারও সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আগেই বলেছিলাম এই বক্তৃতার পরে একটা সংক্ষিপ্ত সময়ে ভিডিও প্রদর্শনী হবে, এরপর আমরা সংক্ষিপ্ত সময়ের কোশ্চেন অ্যান্সার সেশনটা করব। সবগুলোই সংক্ষিপ্ত এই জন্য করতে হচ্ছে যে 3টার সময় পার্লামেন্ট শুরু হবে, শুরু হয়ে গেছে অলরেডি, মানে 10 মিনিট আছে। তো আপনাদেরকে পুনরায় আমাদের পক্ষ থেকে ধন্যবাদ।